দর্শক আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সরকারের পক্ষে দিল্লির বার্তা নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের ভিন্ন প্রতিক্রিয়া, জাতীয় স্বার্থের ক্ষেত্রে ঐক্যমত্যের তাগিদ। ভারত তার জাতীয় স্বার্থের জন্য যা করার সেটা করবে, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রই তাই করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে বক্তব্যগুলিকে নেন, এটা সম্পূর্ণই তাদের রাজনৈতিক প্রায়োরিটির মাধ্যমে প্রকাশ পায়। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৈঠক করবেন চীনার রাষ্ট্রপতি সহ অন্যান্য সরকার প্রধানের সাথে। ডেঙ্গুর সেরোটাইপ ডেইম-5 এর ঝুঁকিতে দেশ। ক্রস ওভার মিউটেশনে 100 গুণ বাড়বে আক্রান্তের ঝুঁকি। 5-এ একটা আমাদের জন্য শঙ্কা, সেটা হলো যে আমাদের লোকেরা হয়তো 5-এ ভার্জিন, তার মানে আমরা সবাই ঝুঁকিপূর্ণ। রাজধানীর নমুনায় কিছু মেলেনি বলছে আইইডিসিআর। এখনো স্বস্তিদায়ক নয় ডলারের মজুদ, রিজার্ভ ও মূল্যস্ফীতি। খরচ কমানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে প্রয়োজন অর্থের সংস্থান। বন্যার পানি নামার 15 দিন পরও বিদ্যুৎহীন বান্দরবানের রুমা উপজেলা। চরম দুর্ভোগে 30,000 বাসিন্দা। দ্রুত সংস্কার কাজ শেষের আশ্বাস। ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পড়ছেন পেসার ইবাদত হোসেন। আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আগামী নির্বাচন ঘিরে সরকারের পক্ষে দিল্লির বার্তা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি করবে তা নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরে চলছে নানা প্রতিক্রিয়া। বিএনপি মনে করে কোনো বহিঃশক্তি নয়, জনগণই ক্ষমতার উৎস। আর সরকারের দায়িত্বশীলরা বলছেন আঞ্চলিক শান্তি রক্ষায় ভারতের এমন পদক্ষেপ ইতিবাচক। বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয়, জাতীয় স্বার্থে সব পক্ষকেই একাট্টা হতে হবে। দর্শক দেখুন আমারই করা একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে নয়াদিল্লি। 18 আগস্ট ভারতের গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তৈরি হয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। এ নিয়ে যমুনা টেলিভিশনকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায়ে ভারতের এমন অবস্থান ইতিবাচক। বাইডেন প্রশাসনও ভারতের এই অবস্থানকে স্বাগত জানাবে বলে মনে করেন তিনি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তারা সেইটা তুলে ধরেছে। এটা শুধু আমাদের না, আমাদের ভারতবর্ষের এবং পুরো অঞ্চলের জন্য এটা খুবই ইতিবাচক হবে। আর যারা অশান্তি এখানে সৃষ্টি করতে চান তাদের উপর একটা ভালো তারা একটা রিকমেন্ডেশন দিয়েছে যে অশান্তি সৃষ্টি করলে ইভেন্চুয়ালি আপনাদেরও ক্ষতি। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না। বিষয়টি নিয়ে সরকার সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও মত তার। কোনো দেশ যদি তাদেরকে সমর্থন করে, তারা চেষ্টা করে এগুলো দিয়ে একটা মূলধন করে যে তাদের অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য, সেজন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণের, মানুষের সমর্থন। বাইরের যারা গণতান্ত্রিক দেশগুলো আছে, গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, যারা যদি এই জনগণের এই আন্দোলনকে সমর্থন করে, সেটা জনগণ উজ্জীবিত হয়, কিন্তু সেটার উপর তো নির্ভরশীল হওয়া যাবে না। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবশ্য মনে করেন সাম্প্রতিক বিষয়গুলো নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে না, বরং বাইডেন প্রশাসনের সুষ্ঠু নির্বাচনের তাগিদ ও আঞ্চলিক স্থিতিশীলতা আরও গুরুত্ব পাবে বলে মনে করেন ডক্টর শাহাব এনাম খান। এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের নির্বাচনকালীন অবস্থাকে নিয়ে যথেষ্ট রকমের চিন্তিত, এবং এই চিন্তিত হওয়ার কারণেই সে তার অবস্থানটাকে পরিষ্কার করলো। এবং আমার মনে হয় এটাকে ইতিবাচকভাবেই দেখা প্রয়োজন। সরাসরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে তৃতীয় পক্ষকে বাদ দিয়ে আলোচনা করছে, সেখানে আমার মনে হয় না যে গুণগত কোনো রকম পরিবর্তন আসবে। বাট এটা নিশ্চিত যে কিছুটা হলেও তো এটার একটা ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।
বিদেশিরা নির্দিষ্ট কোনো দলের পক্ষে কথা বললে ভালো, আর বিপরীতে গেলে তাদের মন্তব্যের মূল্য নেই, এমন রাজনৈতিক অবস্থান নিয়েও আপত্তি আছে তার। ভারত তার জাতীয় স্বার্থের জন্য যা করার সেটা করবে, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রই তাই করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে বক্তব্যগুলিকে নেন, এটা সম্পূর্ণই তাদের রাজনৈতিক প্রায়োরিটির মাধ্যমে প্রকাশ পায়। ডক্টর সাহাব জাতীয় স্বার্থ ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ দিয়েছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ সরকারকে সরানোর ওপর জাতির অস্তিত্ব নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, জাতির সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত এখন, প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। বলেছেন, দেশের এমন ভয়াবহ অবস্থা বিএনপি কখনো কল্পনাও করেনি। আওয়ামী লীগ সরকার নির্বাচন দেখায় বিশ্ববাসীকে, কিন্তু তার মধ্যেই সমস্ত অধিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে। প্রতারক সরকার জাতিকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার, জঙ্গি বানিয়ে সরকার ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। জঙ্গি বলে তুলে নিয়ে আসলো, এটা প্রয়োজন আছে তাদের, কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। তা আমরা তো জানি যেখানে জঙ্গি বলতে তারা, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার। দর্শক, সচিবালয়ে গণমাধ্যমে ব্রিফিং করছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। একটি হচ্ছে যে ইসলামপন্থীদেরকে যাতে নমিনেশন দেওয়া না হয় এবং চীনপন্থীদেরকে। তো আমরা যেটি জানি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলামিক ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ, টঙ্গী ইজতেমা সহ অনেক ইসলামী কার্যক্রম বা দায়িত্ব তিনি পালন করেছেন এবং ইসলামের প্রতি তার যে ভালোবাসাটা ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কওমি জননী উপাধি পেয়েছেন এবং কওমি সনদ থেকে শুরু করে ইসলামের জন্য আসলে ব্যাপক মডেল মসজিদ নির্মাণ করেছেন। সেক্ষেত্রে তাদের যে এই বক্তব্য, এই বার্তা, সেটি আমাদের মুসলমানদের জন্য বা আমাদের দেশের জন্য আসলে কোনো প্রভাব ফেলবে কিনা, বা এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি ধরনের হতে পারে? দেখুন, একটা পত্রিকা কি লিখেছে সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না। সেই পত্রিকাকে জিজ্ঞেস করেন যে তারা এটা কোত্থেকে পেয়েছে বা কেন লিখেছে। আর আমাদের এই দেশ হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশের অভ্যুদয়, এবং আমাদের সংবিধান সমস্ত মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। এবং এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দেয় যে রাষ্ট্র সবার, ধর্ম যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এছাড়া আমরা এইটাও বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, এই রাষ্ট্র সবার। তবে এই কথাও সত্য, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তো পত্রিকা কি লিখেছে, ওই পত্রিকার লেখার উপর আমি মন্তব্য করতে পারি না। ওই পত্রিকাকে জিজ্ঞেস করেন আপনি, প্রশ্নটা ওই পত্রিকাকে করলে যথার্থ হয়। ধন্যবাদ। অনেক প্রশ্ন, এগুলো কি নিউজে দেওয়া যাবে এত কিছু? তাহলে প্রশ্ন করে লাভ কি? লাস্ট সচিবালয়ে ব্রিফিং করছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিক্সের বর্তমান সভাপতি সিরিল ঝামাফুসার আমন্ত্রণে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহান্সবার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইটে 5 দিনের এই সফরে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির পর রাতে জোহান্সবার্গের OR ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 22 থেকে 24 আগস্ট অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন। সফরে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা করবেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। ডেঙ্গুর আরেক সেরোটাইপ ডেন 5 ঝুঁকিতে এখন বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক উপদেষ্টা জানিয়েছেন, একাধিক সেরোটাইপের ক্রস ওভার মিউটেশনে
ভাইরাসটির ব্যাপক জিনগত পরিবর্তন হয়েছে বাংলাদেশে। এতে 100 গুণ বেড়ে যেতে পারে ডেঙ্গুর বিস্তার। এরই মধ্যে ডেন 5-এর বিস্তার হয়ে আছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, যদিও এ নিয়ে কোনো গবেষণাই করছে না সরকার। তবে রাজধানীতে পরীক্ষা করা নমুনায় এমন কিছু পাওয়া যায়নি বলছে IEDCR। আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। ডেন 1, 2, 3, 4 ডেঙ্গুর 4 সেরোটাইপ। গেল বছর হাসপাতালে ভর্তি সবচেয়ে বেশি রোগী ছিল ডেন 3-তে আক্রান্ত। মৃত্যু ঝুঁকি কম ছিল সেটা। এবার বেশি আক্রান্ত ডেন 2-তে। শক সিন্ড্রোমে তাই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের 23 বছরের রেকর্ড। এবছর ডেঙ্গুর 4টি সেরোটাইপ সক্রিয় বাংলাদেশে। সরকারি হিসেবেই আক্রান্ত ছাড়িয়েছে 1 লাখ, যার অর্ধেক চলতি মাসেই। প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন 10 জন। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিকে ভয়াবহ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসছে সময়টা আরও খারাপ হতে পারে এমন শঙ্কাও জানিয়েছে সংস্থাটি। অণুজীব বিজ্ঞানী ও WHO উপদেষ্টা ডাক্তার বেনজির আহমেদ জানালেন ভয়ের কথা। ডেন 5 সংক্রমণের শঙ্কায় আছে বাংলাদেশ। 5-এ একটা আমাদের জন্য শঙ্কার, সেটা হলো যে আমাদের লোকেরা হয়তো 5-এ ভার্জিন, তার মানে আমরা সবাই ঝুঁকিপূর্ণ। 1, 2, 3-তে হয়তো তা না। তার মানে 5 আসলে আমাদের জন্য নতুন করে যেটা অ্যাড হবে সেটা আরও অনেক লোক আক্রান্ত হবে। ডাক্তার বেনজিরের মতে ডেন 5-এর সংক্রমণ হলে বারবার ডেঙ্গুতে আক্রান্ত হতে থাকবে মানুষ। ঝুঁকিতে পড়ে যাবে সমগ্র দেশ। একই সাথে যদি 1 থেকে 4টা প্রত্যেকটাই থাকে, তাহলে ঢাকাবাসী অনেক আক্রান্ত হওয়া সত্ত্বেও আগে একটা না একটা দ্বারা আক্রান্ত হবেন, এবং ওটা চলতে থাকবে যতদিন না আমি 4টা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছি, বা নতুন যদি আরেকটা আসে 5টা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছি, ততদিন পর্যন্ত হার্ড ইমিউনিটি হবে না, আমার পার্সোনাল ইমিউনিটি হবে না, এবং এই ততদিন পর্যন্ত আমাদের সংক্রমণ হতেই থাকবে। পরীক্ষা করালে 80% পাওয়া যাচ্ছে ডেঙ্গু পজিটিভ। কে কোন সেরোটাইপে আক্রান্ত, মৃতরাই বা কোনটাতে আক্রান্ত ছিলেন, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই। এখন ফ্রিকুয়েন্ট চেঞ্জ হচ্ছে সেরোটাইপগুলোতে, তো এটা তো গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর কেউ যদি একটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হয়, পরবর্তীতে আরেকটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হলে সেখানে ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়। আমরা এখন পর্যন্ত পাই নাই। যদিও ঠিকঠাক নমুনা নিয়ে জিনোটাইপিং করা গেলে জানা যেত কেন মারা যাচ্ছে মানুষ, কি করলে হয়তো বাঁচানো যেত তাদের প্রাণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সহসাই কমছে না আর্থিক খাতের চাপ, তাই অর্থ বছরের শুরুতেই সরকারের তরফ থেকে এসেছে ব্যয় সংকোচনের ঘোষণা। স্বস্তিদায়ক হয়নি ডলারের মজুত, রিজার্ভ সংরক্ষণ এবং মূল্যস্ফীতির পারদ। সরকারের ধারণা বছরখানেক পর ফিরতে পারে সুদিন, সেজন্যই নেওয়া হয়েছে ব্যয় সংকোচন নীতি। বিশ্লেষকরা বলছেন কৃচ্ছ্রতা সাধনের বিকল্প নেই, কারণ আর্থিক খাত ব্যবস্থাপনায় এখনও শৃঙ্খলা ফেরেনি। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থান করতেই হবে। আন্তর্জাতিক বাজারে নতুন উচ্চতায় উঠেছে পণ্যমূল্য। বৈশ্বিক নানা কারণে বাড়ছে পণ্যের দাম, আর স্বাভাবিকের চেয়ে বেশি দাম দিয়ে আমদানি ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। রিজার্ভ সংরক্ষণে কয়েক মাস ধরেই তৈরি হয়েছে চাপ। ব্যয় সংকোচনে গেল বছর নেওয়া হয়েছে নিয়ন্ত্রণমূলক নানান পদক্ষেপ। চলতি অর্থ বছরের শুরুতেই ব্যয় কমিয়ে আনা এবং বিদেশ ভ্রমণ সীমিত করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সেখানে বিদ্যুৎ খাতের বরাদ্দের অর্থ কর্তন এবং গ্যাস ও জ্বালানি ব্যবহারে আনা হয়েছে নিয়ন্ত্রণ। অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে, এইটা যদি আমরা এনফোর্স করতে পারি এবং করবো, আমরা নির্দিষ্ট করে দিয়েছি এত পার্সেন্টের বেশি খরচ করতে পারবে না, বাজেট থাকলেও পারবে না, কস্ট কন্ট্রোল করতে হবে। সেটা আমাদের সচিব মহোদয় যারা আছেন, পিডি সাহেবরা যারা আছে, অধিদপ্তরের প্রধান যারা আছেন, যারা ফাইন্যান্সটার উপরে হাত আছে, তারা এটা প্রয়োগ করবেন, খরচ কমাবেন। বিদেশি ঘোরাফেরা করা, অহৈতুক যাওয়া, মিটিং এর নামে অহৈতুক বসা, এগুলা আগে আমরা করেছি অনেক সময়। অর্থনীতির সূচকে এখনও স্বস্তির বার্তা নেই। ডলারের বাজারে বিশৃঙ্খলা, রিজার্ভ সংরক্ষণের সংকট, উচ্চ মূল্যস্ফীতি সহ নানা কারণে চাপে আছে মানুষ। প্রশ্ন হচ্ছে কবে নাগাদ মিলবে স্বস্তি। অর্থ বছর শুরু হলো, এইটা গড়িয়ে আগের জায়গায় যেতে আরও বছরখানেক লাগবে। সুতরাং সারা বছর শুধু এইটা নয়, নর্মাল টাইমেও সব ধরুন আগে মূল্যস্ফীতি নেমে গেলো 5-6, ধরুন প্রবৃদ্ধি 7 ক্রস করে গেল, ধরুন রিজার্ভ আবার 40-40-38 চলে গেল, এরপরেও ওইটু ব্যয় করা কোনো
কারণ হতে পারে না। বিশ্ববাজারের পণ্যমূল্য কিছুটা কমেছে, কিন্তু ডলারের উচ্চ মূল্যের কারণে তার সুফল মিলছে না। রপ্তানি আয় কিছুটা ভালো হলেও প্রবাসী আয়ে স্রোতগতি বিদ্যমান। বাজেটের আকার বাড়লেও বাস্তবায়নে নেই পর্যাপ্ত অর্থ। মাঝখানে আমাদের একটা ধারণা ছিল যে আসলে পরিস্থিতি বোধহয় একটু উন্নতি হচ্ছে, যেহেতু অন্যান্য দেশ রিকভার করছে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি কমে যাচ্ছে, মানুষ বাইরে যাচ্ছে ভ্রমণের জন্য। তো এই সমস্ত কারণে এক ধরনের শিথিল ভাব তৈরি হয়েছিল। আমি মনে করি যে এই যে রিমাইন্ডার যেটা দেওয়া হয়েছে একটা পরিপত্র দিয়ে, তো সেটা আমাদের অর্থনীতির জন্য একটা ভালো অবস্থানই তৈরি করবে। আইএমএফের ঋণ শর্ত বাস্তবায়নে চাপের মুখে সরকার। বলা হচ্ছে সামনে নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে অর্থনীতি পুনরুদ্ধার করা কঠিন। দিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের হেনস্থা ও হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় ধর্মঘট অব্যাহত রয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রাত থেকেই হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আলোচনা করে দ্রুত এই বিষয়টি সমাধান করা হবে। এদিকে হামলার ঘটনায় করা মামলায় আটক 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন সোমবার বিকেলে এমএজি ওসমানী মেডিকেলের শাহাবুদ্দিন নামে এক স্ট্রোকের রোগী ভর্তি হন। বিকেলে তার মৃত্যু হলে ক্ষুব্ধ হয়ে ওঠে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালে 35 নং ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে ভাঙচুর চালায় তারা। হেনস্থা করা হয় বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ডাক্তার আসে নাই, এখন তো প্রায় 10টা বেজে গেছে। আমরা এখানে সেবা নেওয়ার জন্য আসছি, যদি ডাক্তার থাকে না তাহলে সেবা নেব কেমনে? চিকিৎসক না থাকার কারণে আমাদের রিপোর্টগুলো দেখা হচ্ছে না, তার পাশাপাশি আমাদের রোগীর অনেক চিকিৎসা পিছিয়ে গেছে। আমাদের যদি প্রতিশ্রুতি পাই আমরা যে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, তাহলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে আমাদের কোনো আপত্তি নেই। গতকালকে আমাদের 2 দফা আলোচনা হয়েছে এবং আমরা তাদেরকে বলেছি যে যেহেতু আমরা অলরেডি যারা অ্যাসল্ট করেছে 4 জনকে আমরা পুলিশের কাস্টডিতে নিয়ে গেছে এবং আমরা এখান থেকে কেসও করা হয়েছে। আমরা আবার বলবো 12টার সময়। তো আশা করছি যে তারা হয়তো তাদের যে কর্মসূচি আছে, কর্মবিরতি, সেটার থেকে ফিরে আসবে তারা। স্মরণকালের ভয়াবহ বন্যা আর পাহাড়ি ঢলের আঘাতে এখনও বিধ্বস্ত বান্দরবানের রুমা। 15 দিন ধরে বিদ্যুৎবিহীন উপজেলার 30,000 মানুষ। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম, অফিস আদালত এবং ব্যবসা বাণিজ্য। দ্রুত সংস্কার শেষে বিদ্যুৎ সংযোগ প্রদানের আশ্বাস কর্তৃপক্ষের। ইঞ্জিন চালিত নৌকায় রুমা যাওয়ার পথে সাঙ্গু নদীর 2 পারে ভাঙনের চিত্রই বলে দেয় বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত এ জনপদ। বান্দরবানের রুমা ও থানচি সড়ক এখনো বন্ধ। যোগাযোগে একমাত্র ভরসা নদীপথ। পানি নামলেও পুরো 15 দিন ধরে বিদ্যুৎবিহীন রুমা উপজেলার 30,000 মানুষ। গত 6 আগস্ট থেকে পাহাড়ি ঢল আর মাটি ধসে বৈদ্যুতিক খুঁটি এবং তার এখনো ছিন্ন ভিন্ন। আজকে 15 দিন হয়ে গেছে, কোনো কারেন্ট নাই, আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি। বিশেষ করে এখানকার ফ্রিজিং অবস্থায় মাছ আছে, সেগুলো তরকারিগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। আমরা রোগী মানুষ, অসুস্থ, পায়খানা পানি সহ সমস্যা। যাদের মোবাইলে চার্জ নেই তাদেরকে আমরা বিনা পয়সায় প্রথম দাসহ আমি প্রায় 4-5 দিন পর্যন্ত বিনা পয়সায় মোবাইলে চার্জ দিয়ে দিছি। বন্যায় 150টি বৈদ্যুতিক খুঁটি, 35টি ট্রান্সফরমার, 33 কেভি ও 50 কিলোমিটার 11 কেভি লাইন ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষের মতো এই উপজেলার সব সরকারি প্রতিষ্ঠানও বিদ্যুৎবিহীন, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। আমরা মাছ ব্যবসায়ী, আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের দোকান নষ্ট হয়ে গেছে। যারা শ্বাসকষ্ট রোগী আছে, অ্যাসমা পেশেন্ট, তাদের যে নেবুলাইজ করতে হয়, সেই নেবুলাইজের ক্ষেত্রে ওইটা দেওয়া যাচ্ছে না। সংস্কার ও ত্রুটি মেরামত শেষে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। আশা করছি আমরা 2 দিন 11 কেভি এবং 2 দিন 33 কেভিতে কাজ চালু করে 4 দিনের মধ্যে এটা সংযোগ চালু করার আমরা চেষ্টা করতে পারবো। আর আমাদের ক্ষয়ক্ষতির বিষয় যেটা, সেটা ক্ষয়ক্ষতি এখনো সম্পূর্ণভাবে নিরূপণ করা যায়নি, তবে সেটা শত কোটি টাকার উপরে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
আখাউড়া আগরতলা রেলপথে আজ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ অংশের প্রকল্পের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পরীক্ষামূলক ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করবেন তারা। ভারত বাংলাদেশ রেলওয়ে সংযোগের মাধ্যমে আগরতলা ও কলকাতার মধ্যে ভ্রমণের সময় কমে আসবে। এছাড়া দুই দেশের মাঝে বাণিজ্য সহজ হবে, কমবে পরিবহন খরচ। 2010 সালে এই রেলপথ নির্মাণের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। ঠিকাদারের প্রতিষ্ঠান টেক্সিমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ শুরু করে 2018 সালে। করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল প্রকল্পের কাজ। চলতি বছরের সেপ্টেম্বরে রেলপথটি চালুর আশা করেছে রেলপথ মন্ত্রণালয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের হেনস্থা ও হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় ধর্মঘট অব্যাহত চলছে। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাবিল হোসেন। সেখানকার পরিস্থিতি জানবো তার মাধ্যমে বিস্তারিত। নাবিল, রোগীদের ভোগান্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কি বলছে, আর সমস্যা সমাধানে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত রয়েছে কিনা? রেজা, আমি যদি আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে আসলে শুরু করি, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে কনফারেন্স রুম, ঠিক আমার পেছনে যে রুমটা, সেই রুমে আসলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যারা নেতৃবৃন্দ তারা এসে প্রবেশ করেছেন। পাশাপাশি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক মাহবুবুর রহমান ভুইয়া সহ হাসপাতাল উপপরিচালক এবং সিনিয়র যারা চিকিৎসকরা তারাও এসে সেখানে উপস্থিত হয়েছেন এবং সভা শুরু হয়েছে। এবং যারা ইন্টার্ন চিকিৎসক পরিষদ আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা হচ্ছে যে নিরাপদ একটি তাদের কর্মক্ষেত্র চায়। সেই কর্মক্ষেত্রের আশ্বাস যদি তারা পায় তাহলে তারা তাদের যে কর্মবিরতি সেটি আসলে তারা প্রত্যাহার করে নেবে। এবং যারা হাসপাতাল প্রশাসক আছে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে এই বিষয়ে আসলে তারা সবসময় সচেষ্ট থাকেন যে যারা চিকিৎসক আছেন তাদের যাতে নিরাপদ আসলে কর্মস্থল তাদের ব্যবস্থা করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকেন। আর এর আগে আসলে গতকাল রাতের থেকে যে কর্মবিরতি শুরু হয়েছে তার কারণে আমরা দেখেছি যে হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং অন্যান্যরা আসলে অবর্ণনীয় একটি দুর্ভোগে পড়েছেন। তারা আসলে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা আসলে রুগীদের একদম কাছাকাছি থাকেন, তারা ওয়ার্ডে থেকে রুগীদের সেবা দিয়ে থাকেন, সেই কারণে তাদের প্রয়োজনীয়তা রুগীদের সবচেয়ে বেশি। কিন্তু যেহেতু তারা কর্মবিরতিতে, সে কারণে আসলে রুগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যার ফলে তাদের রুগীদের যে নানা ধরনের পরামর্শের প্রয়োজন হয় একজন চিকিৎসকের, সেই পরামর্শটুকু তারা পাচ্ছেন না। সিনিয়র যারা চিকিৎসকরা তারা আসলে দিনে একবার এসে হাসপাতাল ওয়ার্ডগুলো সেগুলো প্রদর্শন করে তারা সেখানে যান, কিন্তু ইন্টার্ন চিকিৎসকের যে অনুপস্থিতি সেটি আসলে ভুগিয়েছে সারা দিনব্যাপী সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যারা রুগীরা আছেন তাদেরকে। তবে সবাই আশা করছেন এই যে সভা, সেই সভা থেকে হয়তো ফলপ্রসূ একটি সিদ্ধান্ত বের হয়ে আসবে। রেজা, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করছি ইতিবাচক সিদ্ধান্ত আসবে, যাতে আসলে ভোগান্তি কমবে সেখানকার রোগীদের। ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের রুল শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবী ও রিটকারীর আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের সংশোধিত ঠিকানায় আদালতের রুলের নোটিশ টাঙানোর পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রিটকারীর আইনজীবী। তবে হাইকোর্টের নোটিশ বোর্ডে এখনও আদেশটি দেয়া হয়নি, তাই তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল আবার শুনানির জন্য কাল দিন নির্ধারণের আবেদন করায় হট্টগোল শুরু হয়। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে এই শুনানি হয়। রিটকারী আইনজীবী কামরুল ইসলাম ও বিএনপিপন্থী আইনজীবী কায়সার কামাল বাকবিতণ্ডায় জড়ান। পরে কায়সার কামাল আদালতের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছেন। আদালত দুপুর 2টায় আবার শুনানির সময় নির্ধারণ করেছেন। আমরা মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি সদয়ভাবে। আমরা কোর্টের প্রোটেকশন চাচ্ছি, যাতে আমরা রাস্তায় বের হলে অথবা বারান্দায় অথবা যখন আমরা আমাদের দৈনন্দিন কাজ করব, আমরা যেন কোনো ধরনের হামলা, নিগ্রহ বা মামলা, গ্রেফতার শিকার না হয়, আমরা যাতে নিরাপত্তা পাই কোর্টের কাছে। একদিনে রাশিয়ার অভ্যন্তরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিমান ঘাঁটিতে মানববিহীন যান থেকে ছোড়া অস্ত্রের আঘাতে ধ্বংস হয় রুশ সুপারসনিক বোমারু বিমান। বায়ান্স্কে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন ও গাড়ি। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। আরও 4টি ড্রোন পাঠালেও সেগুলো ভূপাতিতের দাবি ক্রেমলিনের। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় রাজধানীর আকাশসীমা। মস্কোর 3টি বিমানবন্দরে স্থগিত রাখা হয় ফ্লাইট চলাচল।
ইউক্রেনীয় সীমান্ত থেকে 400 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে আগুনে পুড়তে দেখা যায় টুপোলভ 22 বিমানকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই জানায়, ড্রোনের মাধ্যমে ছোট একটি অস্ত্র আঘাত হানার পর বিধ্বস্ত হয় জঙ্গি বিমানটি। আগুন ধরে যায় পার্কিং লটেও, তবে অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তাজনিত কারণে 3টি বিমানবন্দরে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় বহুবার ব্যবহৃত রাশিয়ার Tu-22 বিমান শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে আঘাতে সক্ষম। মস্কোর আশপাশে আরও 4টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় ক্রেমলিন। ক্রাসনোগোরস্কে ড্রোন আঘাত হানে আবাসিক এলাকায়। ভোররাতে বিশাল এক আওয়াজ শুনে ঘুম ভাঙে। জানলার কাছে গিয়ে দেখি গ্লাস ভেঙে গেছে, পাথর ধূলিকণা উঠছে। নিচে নেমে দেখি গাড়িও বিধ্বস্ত। আওয়াজ শুনে চমকে উঠলাম। দ্রুত জানালা বন্ধ করতে গিয়ে দেখি লোকজন চিৎকার করছে। ভাবছিলাম পরিবার নিয়ে অন্য কোথাও যাব কিনা। হামলা নিয়ে বরাবরের মতোই কিছু বলেনি ইউক্রেন। সোমবার গ্রিস সফরে F-16 যুদ্ধবিমান নিয়ে নতুন আশ্বাস পান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকাশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আমাদের পাইলটদের F-16 পরিচালনার প্রশিক্ষণ দেবে গ্রিস। এই প্রস্তাবের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের স্বাধীনতা রক্ষায় আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ। এর আগে সোমবার রাশিয়ার কালুগা অঞ্চলেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় আরেকটি সামরিক এয়ারক্রাফট। হামলার কথা স্বীকার করলেও সেখানে বিমানে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে রাশিয়া। একই দিন বাখমুতের দক্ষিণে 43 বর্গ কিলোমিটার এলাকা উদ্ধারের দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী। তবে লুহানস্ক, জাপোরিঝিয়া, দোনেৎস্কে ইউক্রেনীয় হামলা প্রতিহতের দাবি পুতিন বাহিনীর। ভূপাতিত করা হয় ইউক্রেনের সুখয় 25 ফাইটার জেট। কৃষ্ণ সাগরে ইউক্রেনের নজরদারি জলযানে হামলা চালানোর কথাও জানায় ক্রেমলিন। ডরথি দস্টিন, যমুনা নিউজ। এফসি কাপে দক্ষিণ এশিয়া অঞ্চলের মূল পর্বে পৌঁছানোর লক্ষ্যে আজ মোহনবাগ মুখোমুখি হবে ঢাকা আবাহনী। যুব ভারতী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। দারুণ ছন্দে আছে আবাহনী। এএফসি কাপের প্রথম কোয়ালিফাইং ম্যাচে আকাশী নীলরা 2-1 গোলে জিতেছে মালদ্বীপের ইগলসের বিপক্ষে, কিন্তু গেলবার এই মোহনবাগের কাছে যুব ভারতীয়তে 3-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ঢাকার জায়ান্টরা। টানা দুবার ইন্টারজোনাল সেমিফাইনালে পৌঁছানো মোহনবাগানের জন্য এটা অনেকটা ফাইনাল ম্যাচ। গত মে মাসে প্লে অফে হারানোর পর এএফসি কাপে যোগ্যতা অর্জন করে তারা। এরপর গত সপ্তাহে নেপালের মাতৃদ্রা এএফসিকে উড়িয়ে দিয়েছে বাগান। দলটির মূল শক্তি কামিন্স আর আনোয়ার। এদিকে ভিসা জটিলতায় ভারত থেকে কিছুটা যেতে দেরি হয় আবাহনীর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি পেসার ইবাদত হোসেন, যে কারণে তার এশিয়া কাপে খেলা প্রায় অসম্ভব। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় নিচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে অস্ত্রোপচার, আর তাহলে 8 থেকে 9 মাস মাঠের বাইরে থাকতে হবে ইবাদতকে। সেক্ষেত্রে এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও তাকে পাবে না দল। এবাদত হোসেনের এই রান আপ দেখে মনে হতেই পারে ফিট হয়ে ফিরেছেন। আসলে কি পুরোপুরি ইনজুরি মুক্ত হয়ে সবুজ মাঠে দৌড়াচ্ছেন এবাদত? মাঠে দৌড়ালেও ইনজুরি কিন্তু এখনো পিছু ছাড়েনি সিলেট এক্সপ্রেসের। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় উইকেটে পড়ে যান এবাদত। তখন আর বোলিংয়ে ফেরা হয়নি, সেই ইনজুরির পর ছিলেন বিশ্রামে। তখনই জানা যায় হাঁটুর ইনজুরি ACL-এ আক্রান্ত এবাদত হোসেন। ধারণা করা হচ্ছে গ্রেড 1 আর গ্রেড 2 এর মাঝামাঝি ইনজুরিতে ভুগছেন তিনি। এরকম ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে করাতে হয় অস্ত্রোপচার, আর তাহলে 8 থেকে 9 মাস থাকতে হবে মাঠের বাইরে। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বিশ্বকাপ মিস করতে হবে এবাদতকে। তবে প্রধান নির্বাচক আপাতত সীমানা রাখছেন এশিয়া কাপ পর্যন্ত। এমন দুঃসংবাদের মাঝে আসার খবরও আছে। আপাতত রিহ্যাব করে এমন ইনজুরি নিয়েও খেলা যায়, কিন্তু তাতে সায় দেবেন কিনা তার চিকিৎসকরা, সেটাই প্রশ্ন। আপাতত 60 থেকে 70 ভাগ দিতে পারছেন বোলিংয়ে। 3 ফরম্যাটেই এখন দলের অটোমেটিক চয়েস তিনি। তাকে নিয়ে আর যাই হোক না কেন কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের বড় সম্পদ যে তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। অবশেষে চুমু কাণ্ডে ক্ষমা চাইলেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস।
মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফরওয়ার্ড জেনিফার এরমোসের ঠোঁটে চুমু দেওয়ার ঘটনায় অনুতপ্ত হয়েছেন তিনি। সিডনিতে গত রোববার ফাইনালে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন নারী দল। এরপরই ওই বিতর্কিত কাণ্ড ঘটান রুবিয়ালেস। সিডনিতে গত রোববার ফাইনালে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন নারী দল। বিশ্বজয়ের এমন মুহূর্তে উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক ছিল স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের। 20 বছর বয়সী রুবিয়ালেসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। স্পেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও তার সমালোচনা করেন। প্রথমে অবশ্য সেসব সমালোচনা খুব একটা পাত্তা দেননি রুবিয়ালেস, উল্টো রেডিও মার্কাতে সমালোচকদের মূর্খ বলে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চুমু কাণ্ডের জন্য ক্ষমা চাইলেন লুইস। অবশ্যই আমি ভুল ছিলাম, আমাকে তা স্বীকার করতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে যখন সভাপতির মতো দায়িত্ব পালন করব তখন আরো সতর্ক হতে হবে। স্পেনের এল মুন্দো সহ অন্যান্য সংবাদ মাধ্যমের ইনস্টাগ্রাম ও ইউটিউবে পোস্ট করা ভিডিও ফুটেজ অনুযায়ী ড্রেসিং রুমে এরমোসো তার সতীর্থদের বলেছিলেন চুম্বনের ঘটনাটি তার ভালো লাগেনি। তবে স্প্যানিশ বার্তা সংস্থা EFE কে পাঠানো এক বিবৃতিতে এরমোসোর সুর ছিল ভিন্ন। তার মতে বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। সভাপতি ও তার মধ্যে ভালো সম্পর্ক আছে বলেও জানান 33 বছর বয়সী ফরওয়ার্ড জেনিফার এরমোসো। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ভারতীয় দলে 4 নম্বর পজিশন নিয়ে কোনো সমস্যাই দেখেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে কোহলি, শ্রেয়াস কিংবা লোকেশ রাহুল যে কাউকে খেলানো যায় ওই পজিশনে। সিদ্ধান্ত নিতে হবে ক্যাপ্টেন, কোচ আর নির্বাচকদের। সৌরভ বলেন, কোনো নির্দিষ্ট পজিশনে খেলার জন্য কোনো ক্রিকেটারের জন্ম হয় না। এ বিষয়ে তিনি নিজের ও সচিন টেন্ডুলকারের উদাহরণও টানেন। 2019 বিশ্বকাপে 4 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে বেশ ভুগেছিল ভারত। ঘনিয়ে আসছে ঘরের মাঠে 2023 ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় দলে 4 নম্বরে কার ব্যাট করা উচিত এ নিয়ে পুরনো আলোচনাটাও মাথাচাড়া দিচ্ছে। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য 4 নম্বর নিয়ে এত আলোচনার কোনো মানে খুঁজে পাচ্ছেন না। সৌরভের মতে এই মুহূর্তে ভারতের হাতে 4 নম্বরে খেলানোর মতো যথেষ্ট বিকল্প আছে। 2003 সালে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলা এই অধিনায়ক বলেন, 4 নম্বরে যে কেউ ব্যাট করতে পারে। বিরাট কোহলি আছে, শ্রেয়াস আইয়ার যদি এশিয়া কাপে ভালো খেলতে পারে, লোকেশ রাহুলও আছে। ভারতের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের এটা নেই সেটা নেই শুনেছি, বরং আমাদের বেশিই আছে। এজন্যই আমরা সিদ্ধান্ত নিতে পারি না। দ্রাবিড়, রোহিত এবং নির্বাচকরা যাকে 4 নম্বরের জন্য উপযুক্ত বলে মনে করবে, আমি তার উপরেই আস্থা রাখব। শুধু 4 নম্বর জায়গাটা দিয়েই বিশ্বকাপ জেতা যাবে না। গাঙ্গুলির মতে 4 নম্বর শুধুমাত্র একটি সংখ্যা। কোন খেলোয়াড় কোন পজিশনে ব্যাট করবে তার কোনো নিয়ম আছে বলেও মনে করেন না তিনি। এই প্রসঙ্গে তার নিজের এবং সচিন টেন্ডুলকারের ক্যারিয়ারের কথাও তুলে ধরেন ভারতের সাবেক বোর্ড প্রধান। আমার মনে হয় না কেউ ওপেনার হিসেবে কিংবা 3-4 নম্বরে খেলার জন্য জন্ম নেয়। আমি মিডল অর্ডার ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেট শুরু করেছিলাম। যখন সচিন অধিনায়ক হয় তখন আমাকে ওপেন করতে বলা হয়। সচিন নিজেও 5-6 নম্বরে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিল, কিন্তু যখন ওপেন শুরু করে সে বিশ্বমানের ব্যাটার হয়ে যায়। মুম্বাইয়ে সোমবার এক অনুষ্ঠানে সৌরভ এই বিষয়ে কথা বলার পরপরই ঘোষণা করা হয় ভারতের এশিয়া কাপের দল। চোট কাটিয়ে 17 সদস্যের দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। 2019 বিশ্বকাপের পর থেকে 4 নম্বরে ভারতের প্রথম পছন্দ শ্রেয়াস। 4 বছরে এই পজিশনে সবচেয়ে বেশি 20 ইনিংস খেলেছেন আইয়ার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। আমাদের সাথেই থাকুন।